সাধারণ জনগণও এই সরকারের অত্যাচার অতিষ্ঠ ছিল। পূর্বাঞ্চলের জঙ্গলে গিয়ে আমার থাকতে হয়েছে। বেনজিরের যে বাহিনী ছিল র্যাব, তারা আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। যারা চাঁদাবাজি চাচ্ছে বা করতেছে, অধিকাংশ লোকই বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠে চলছে নানা সমীকরণ। লন্ডনে বৈঠকের পর বিএনপির জন্য কিছুটা স্বস্তিদায়ক হলেও এনসিপি সহ কয়েকটি দল ভিন্নভাবে দেখছেন তা। মাঠের রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফাজ্জামান। স্বাগত আপনাকে কালেকণ্ঠ স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আশা করি ভালো আছেন। মাঠের রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আপনার সাথে আজকে আমরা কথা বলবো। দর্শক আমাদের সাথে আছেন, তারা দেখবেন, জানবেন। শুরুতে একটু জানতে চাচ্ছি যে 17 বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কেমন চলছে আপনাদের নির্বাচনের প্রস্তুতি? নির্বাচনী প্রস্তুতি তো ভালোই চলছে মনে করি, কিন্তু 17 বছরের কথা যে বললেন আপনি, এই 17 বছর আমি সহ আমার পার্টির নেতৃবৃন্দ, পুরা দেশের জনগণ অবর্ণনীয় কষ্ট ভোগ করতেছিল। শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনা যাতা করে পিষ্ট হয়ে আমাদের পার্টির সকল নেতৃবৃন্দ অবর্ণনীয় কষ্ট ভোগ করতেছিল। আমার নামে প্রায় 150 মামলা ছিল। আমার পার্টির চেয়ারম্যানের নামে মামলা করে তাকে দেশ ছাড়া করেছিল। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা ভোগ করানোর ব্যবস্থা করেছিল। এবং দেশের জনগণ অবর্ণনীয় কষ্ট ছিল। আমাকে না পেয়ে আমার ভাইকে অ্যারেস্ট করেছিল, আমার আরেক 2 ভাইকে অ্যারেস্ট করেছিল, আমার বাসায় গিয়ে আমার বোনকে পিটিয়ে জখম করেছিল। এমনিভাবে এটা আমাদের পরিবারের গল্প না, পুরো বাংলাদেশের আমাদের সকল নেতাকর্মীদের বাসায় তাদের পরিবারকে কষ্ট দিয়েছিল এই সরকার। আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। এই সরকার যে অন্যায়গুলো করেছিল, এই অন্যায়ের ফলে আমাদের দেশের সাধারণ নেতাকর্মীরা তো সাধারণভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারেই নাই। সাধারণ জনগণও এই সরকারের অত্যাচার অতিষ্ঠ ছিল। এটা একটা বিভৎস অভিজ্ঞতা বলা যায়। বিশেষ করে 2024 সনে শেখ হাসিনার পলায়নের পূর্বে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, যেভাবে কষ্ট দেওয়া হয়েছিল, তারপরও আমরা দমে যাই নাই। কিন্তু আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমি বিশেষ করে উত্তর অঞ্চলে, উত্তর এলাকায়, আমি যদিও ঢাকা মহানগর উত্তরের মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেছিলাম, তখন বলা হয়েছিল যার যার এলাকায় আপনারা কাজ করেন। আমরা তখন ঢাকা মহানগর উত্তরের বিশেষ করে ঢাকা 18 আসনের 7-8টা থানা আছে, এই থানাগুলো নিয়ে আমি কাজ করেছিলাম। যে সেই সময়ের বিষয়গুলো একটু জানতে চাই যে 24-এর নির্বাচনের আগে আপনারা যে কৌশলে সড়কে রাজপথে নেমেছিলেন সরকারের বিরুদ্ধে, সেই স্মৃতিচারণ একটু জানতে চাই। ওই সময় অনেক সময় কৌশলে কাজ করেছি, আবার অনেক সময় সরাসরি কাজ করতে বাধ্য হয়েছিলাম আমাদের পার্টির নির্দেশে। কিন্তু তখন ওই সময়ে সাধারণ জনগণকে সেভ করার জন্য আমরা বিভিন্ন সময় আমরা মিছিল করেছিলাম, কিন্তু জনগণ ভয়ে তটস্থ ছিল। তারপরেও আমার নেতৃত্বে আমার রিজভি ভাই, আমাদের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনাকে নিয়ে আমি উত্তরায় প্রায় 8-10টা প্রোগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। উত্তরা 11 নম্বর সেক্টরে, 10 নম্বর সেক্টরে, বেরিবাদে, তারপর 12 নম্বর সেক্টর কবরস্থানে, উত্তর আজমপুর, বিভিন্ন জায়গায় আমরা মিছিল করছি। যদিও বেশিক্ষণ করতে পারি নাই, কিন্তু আমরা করার চেষ্টা করেছি। জনগণকেও সম্পৃক্ত করার চেষ্টা করছি। অনেক জনগণ আমাদের সাথে সামনাসামনি আসার চেষ্টা করেছিল, অনেকে আমার ভয়েও তারা আসেনি। সব মিলে আমরা চেষ্টা করছি এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে কীভাবে আমরা তাকে এই দেশ ছাড়া করতে পারি, তার ক্ষমতা থেকে কীভাবে পদত্যাগ করানো যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিভিন্ন সময় আমাদের বাসায় হামলা করেছিল, আমরা পালিয়ে বিভিন্ন জায়গায় থেকে। আপনি জানলে অবাক হবেন, আমি পূর্বাঞ্চলের জঙ্গলে গিয়ে আমার থাকতে হয়েছে। আমি নির্বাচনের 10 দিন আগে একটা বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম, কারণ বাসায় থাকলে তো, আমার নিজের বাসায় থাকলে তো আমি কাজ করতে পারতাম না। ডিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, NSI, DGF আমাকে খুঁজতেছিল। সে সময় পুলিশে হয়রানির, পুলিশের DGF বেশি আমাকে ডিস্টার্ব করছে। পুলিশ তো করতোই, কিন্তু DGFI আর বেনজিরের যে বাহিনী ছিল র্যাব, তারা আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। আমার আহ্বায়ক আমিনুল হককে ধরে নিয়ে গেছিলো, তাকে ধরে নিয়ে আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আমাকে পাইনি। আমি আত্মগোপনে থেকে আমি আন্দোলনটা চালিয়ে গেছি। আমিনুল হক সাহেবের সাথে আমার জেলখানা থেকে প্রায় আমার সাথে কথা হইতো, আমরা পরামর্শ করে ঢাকা শহরে কোথায় আন্দোলন করে মানুষের পক্ষে কাজ করা যায় আমরা চেষ্টা করছি। নির্বাচনের পূর্বে রিজভি ভাইকে আমি কয়েকবার নিয়েছিলাম মিটিং মিছিলে, আমার সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল। আমাকে সহ একদিন রিজভি ভাইকে অ্যারেস্টও করেছিল, কিন্তু আমি ছিলাম মিছিলে, কিন্তু আমাকে ধরতে পারেনি, রিজভি ভাইকে অ্যারেস্ট করছিল। কিন্তু আধা ঘন্টা পরে পুলিশ আবার ছেড়ে দিয়েছিল। এই নির্বাচনের পর জানুয়ারি মাসের 10 তারিখে আমরা একটা কালো পতাকা মিছিল করেছিলাম। আমাদের ডক্টর মঈন খান সাহেব গিয়েছিল, সেখানে প্রায় কয়েকশো লোক আমরা হাজির করেছিলাম। পরবর্তীতে পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে আমাকে ছাড়া আমার সকল নেতাকর্মীকে ডক্টর মঈন খান স্যারকে
উত্তর পশ্চিম থানায় অ্যারেস্ট করে নিয়ে রাখছিল। পরে রাত্রের 12টা-1টার সময় আবার আমাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছিল। মোট কথা আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল যে একটা, আমার মনে হয় 1971 সনে এই ধরনের বাংলাদেশের জনগণ এই ধরনের অন্যায়, এই ধরনের কষ্ট ফেস করে নাই। আচ্ছা, 2024 ওই সনে সময় বিগত সরকারের আমলে আপনারা নানা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। এখন তো ওই সরকার নেই। এখন আপনারা নির্বাচনী প্রস্তুতি কেমন নিতে পারছেন? নির্বাচন তো এখন শুরু হয়নি, আমরা চেষ্টা করছি। প্রস্তুতি নিচ্ছেন না? হ্যাঁ, আমাদের প্রস্তুতি সবসময় আছে। আমাদের বিশাল একটা পার্টি, আমাদের বিএনপি, আমাদের নির্বাচনী প্রস্তুতি আছে। আমাদের মূল কাজ হচ্ছে, আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে তৃণমূলের জনগণের পাশে থেকে জনগণের কি সমস্যাকে দেখভাল করার জন্য বলেছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমার নেতার নির্দেশে অংশ হিসেবে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি, মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করে যাচ্ছি। বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমরা এগুলো করার চেষ্টা করতেছি। গতকাল আমি উত্তরে একটা ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করেছি। এটাও আমরা চিন্তা করতেছি, এটা অনেক দিন যাতে টিকে থাকে আমরা চেষ্টা করতেছি। আবার মূল কথা হচ্ছে, আমাদের মূল নির্বাচন আমাদের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের সেবা করা। নির্বাচন আসবে, নির্বাচন আসলে জনগণ তো দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেই নাই। যদি নির্বাচন আসে, জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে। আমাদের পার্টির চেয়ারম্যানেরও সেই একই নির্দেশ যে আমাদের পার্টিকে ক্ষমতা নিয়ে আসতে হবে। আমাদের এরকম চিন্তা নেই। আমাদের মূল চিন্তা হচ্ছে জনগণকে, যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, জনগণ যেন ভোটটা 17 বছর পরে ভোটটা দিয়ে বলতে পারে যে আমার অধিকার আমি ফিরে পেয়েছি। এটা আমাদের মূল আন্দোলন। আপনারা অতীতে যখন নির্বাচনে লড়েছেন, তখন আপনাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। তো সেক্ষেত্রে এখন আওয়ামী লীগ নেই, এখন এনসিপি এবং জামায়াত। এই এনসিপি এবং জামাতের সাথে আপনাদের এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে মনে করছেন? মানে আপনাদের থেকে এনসিপি জামায়াত কি বেশি শক্তিশালী, নাকি আপনারা? আমরা তো অ্যাকচুয়ালি সবসময় আমরা একই কথা বলে আসতেছি যে আমরা ভোটের রাজনীতি করতে চাই। আমরা জনগণকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। তারা আপনাদের বলছে, যাদের কথা বললেন, আমি তাদের বিষয়ে আসলে নামটা উচ্চারণ করতে চাই না। যারা এনসিপির কথা বলছে, তার নতুন দল তারা গঠন করেছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বলেছিল তারা নতুন আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা যদি দেশের জন্য কাজ করে, মানুষের পক্ষে কাজ করে, আমরা তাদেরকে হেল্প করতে চাই। কিন্তু আমরা তাদেরকে আমাদের প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করতে চাই না। তারা যদি দেশের মানুষের কাজ করতে পারে, নিশ্চয়ই বোর্ডে তারা ভালো করবে। আর যদি ভালো কাজ করতে না পারে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি আমরা। বিভিন্ন সময় আপনারা জেনে থাকবেন যে আমাদের পার্টি 3বার ক্ষমতায় ছিল। আমরা দেশের জন্য কাজ করছি। আমরা বিশ্বাস করি সামনে যদি নির্বাচন আসে, আমরা অবশ্যই জনগণের সমর্থন পাবো। যেহেতু আমরা জনগণের পক্ষে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ভোটের মাঠে এখন আপনার কাছে কি মনে হচ্ছে, জামায়াত নাকি এনসিপি, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বী কে হবেন? আমি মনে করি বিএনপি কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী এখন এই মুহূর্তে আমি দেখতেছি না। কারণ বিএনপি জনগণের দল ছিল, জনগণের পক্ষে যে বিএনপি অলওয়েজ কাজ করেছে। আমরা মনে করি ইনশাল্লাহ নির্বাচনে আমরাই ইনশাল্লাহ উইন করবো, আমরা বিশ্বাস করি, আমি মনে করি। এনসিপি সহ এবং মানে দেশের কিছু মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, তারা বলছেন যে একদল গিয়েছে, আরেক দল এসেছে। পোস্টারের ছবি পরিবর্তন হয়েছে, কিন্তু পোস্টার আগের মতোই রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা জনগণের বলে না, এটা আমি মনে করি যারা পতিত স্বৈরাচারী যারা লোকজন আছে তারা এগুলো বলে। জনগণ এই ধরনের কথা বলতে পারে না। জনগণ আমাদের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কারণ এই বিএনপির সাথে জনগণের একটা নারীর সম্পর্ক আছে। এই বিএনপি সবসময় জনগণের পাশে ছিল। কারণ জনগণ এই ধরনের কথা বলার সুযোগ নাই, বলবেও না, আমি বিশ্বাস করি না। বিভিন্ন সময় আমরা দেখেছি, গণমাধ্যমের রিপোর্টে এসেছে, বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজির দায় নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার পর্যন্ত করেছেন। তো সেই ক্ষেত্রে এই অনেকে বলছেন যে বিএনপি নির্বাচনে আসার দরকার কি, নির্বাচনে ক্ষমতায় আসার দরকার কি, ক্ষমতার আগেই তো তারা চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। বিএনপি অনেক বড় একটা দল, দু একজন খারাপ লোক থাকতেই পারে। আমরা শোনার সাথে সাথে তাদেরকে বহিষ্কার করতেছি এবং সাথে সাথে আইনের আশ্রয় নিয়েছি। আপনারা জেনে থাকবেন, আমার ঢাকা মহানগর উত্তরে এ পর্যন্ত আমি অনেকগুলো বহিষ্কার করাইছি। আমি এবং আমাদের আমিনুল হক সাহেব সহ আমরা অনেক নেতাকর্মীদেরকে বহিষ্কার করতেছি। তারা এখন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, তাদের পার্টিতে কোনো সুযোগ নেই। আবার যদি ভবিষ্যতে ভালো হয়ে ফিরে আসতে পারে, তখন দল এটা চিন্তা করবে। কিন্তু আমরা শোনার সাথে সাথে গাড়িতে যদি বসে শুনি অমুক জায়গায় চাঁদাবাজি করতেছে, অমুক জায়গায় অন্যায় করছে, আমরা শোনার সাথে সাথে এটা পলিটিক্যাল অ্যাকশনও নিচ্ছি এবং আইনের আওতায় তাদেরকে আমরা সুপর্দ করতেছি। কোনো সুযোগ নাই। কিন্তু দু একটা ভুলভ্রান্তি তো করতেই পারে, মানুষ বলে উঠবে না। কিন্তু আমরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করি যাতে আমাদের কোনো কর্মীরা ভুল পথে না থাকে।
আমার পার্টির চেয়ারম্যান সবসময় আমাদেরকে বলে থাকে কোনো অবস্থাতে কোনো চাঁদাবাজ কোনো অন্যায়কারীকে বিএনপিতে স্থান দেওয়া যাবে না। আমরা তাকে ফলো করে ওনার নির্দেশ মোতাবেক সে কাজগুলো করে যাচ্ছি। এই যে কিছুদিন আগে বিভিন্ন আপনারা ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন, তারপর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলেছেন, শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার লন্ডনে যে বৈঠক করতে হয়েছে, তা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে থাকলে তো এটা দেশে নিয়ে মানে বৈঠক হতো। এখন এনসিপির পক্ষ থেকে বলছে যে দেশ রেখে বিদেশের মাটিতে বৈঠক, এটা তারা ভালোভাবে দেখছেন না। তো তারেক রহমান কবে দেশে ফিরবেন? আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছিল শেখ হাসিনা, সবগুলো মামলা থেকে উনি খালাস পেয়েছে। আশা করি আগামী মাসের মধ্যে আমার নেতা দেশে এসে মানুষের পাশে থেকে এবং আমাদের পার্টির হাল ধরবে এবং দেশের মানুষের পাশে থেকে দেশের সেবা করতে পারবে। আর যারা বলতেছে বিদেশে গিয়ে কেন মিটিং করলো এই সরকার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদের তো এখন আসলে লোকজন নাই, তাদের আমার মনে হয় নিবন্ধনও নাই এখন পর্যন্ত। তারা বলেই যাবে, কারণ তারা ইলেকশন আসলে তাদের ক্ষমতাও আসতে পারবে না। তারা নির্বাচনটাও কিন্তু চায় না, জনগণমুখী আছে ভোট দেওয়ার জন্য। একটা নির্বাচন হোক, ভোটে যে পাশ করবে তাকেই জনগণ স্বাগত জানাবে, আমরাও স্বাগত জানাবো। আমাদের তো মূল উদ্দেশ্য না বিএনপিকে ক্ষমতা আনা, এটা আমি আগেই বলেছি। আমাদের পার্টি চেয়ারম্যানের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সত্যিকারের ভোট হোক। এই ভোটে জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচন করবে আমরা তাদের পক্ষেই থাকবো এবং আছি ইনশাল্লাহ। এখন বিএনপির প্রধান কৌশলগুলো কি কি? যেমন রাজনীতিতে এখন তো অনেক বহুদলীয় গণতন্ত্র তৈরি হয়েছে, বহু দল আছে, তো সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য আপনাদের কৌশল কি কি অবলম্বন করেছেন? আসলে আপনি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেন। আমাদের পার্টির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই পার্টিটা সৃষ্টি করছে। উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস, এটা বারবারই বলে। হ্যাঁ, আমরা এবং বাস্তব করেছিলাম। এই শেখ হাসিনাও তো ইন্ডিয়া থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনাকে এনে ওনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উনি উদ্যোগ নিয়েছিলেন। সুতরাং বিএনপি সবসময় জনগণের পক্ষে থাকে এবং জনগণের কল্যাণে কাজ করতে চায় এবং সব দল মত সবাইকে নিয়ে কাজ করার জন্য আগ্রহী ছিল। আমরা এটা আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। চাঁদাবাজি, দখলবাজি যারা করছেন তাদের প্রতি আপনার পক্ষ থেকে কি পরামর্শ থাকবে বা হুঁশিয়ারি থাকবে? চাঁদাবাজের স্থান বিএনপির কোনো অবস্থাতে বিএনপি আমরা এটা গ্রহণ করবো না। কোনো চাঁদাবাজের দায়িত্ব আমরা নিব না। যারা চাঁদাবাজি করতেছে বিএনপির নামে তাদেরকে আমরা সবসময় বলে থাকি তাদেরকে আইনের আশ্রয় দেওয়া হোক, আমরা বলে থাকি। এবং আমাদের পার্টি থেকে যারা চাঁদাবাজি করা এরকম কোনো রিপোর্ট পাওয়ার সাথে সাথে আপনাদের গণমাধ্যমে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমি বহিষ্কার করেছি। আমরা আমিনুল হক সাহেব, আমাদের আহ্বায়ক, আমি মেম্বার সেক্রেটারি, আমরা দুজনে মিলেই বহিষ্কার করেছি। 1 টাকাও এখন পর্যন্ত মাফ করা হয় নাই। এবং আমার তাদের প্রতি মেসেজ, যদি আবার কোনো অন্যায় কোনো অত্যাচার করে জনগণের প্রতি কেউ করে আমাদের নামের উপর সাথে সাথে তাদেরকে বহিষ্কার করা হবে। এবং আপনাকে একটা স্পষ্ট কথা বলতে চাই, যারা চাঁদাবাজি করতে চাচ্ছে বা করতেছে, অধিকাংশ লোকই এই 5ই আগস্টের পরে অনুপ্রবেশ করে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে এবং চাঁদাবাজি করে বিএনপির উপর এই বদনামটা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সতর্ক আছি এবং সতর্ক থাকব যাতে এই ধরনের অন্যায় না হয়। আমরা দেখব, আমাদের নেতাকর্মীদেরকে আমরা সবসময় বলে থাকি, আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে, আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছে, তারা জনগণের প্রতি যে কষ্টগুলো দিয়েছে, আমরা এই ধরনের কাজ করতে চাই না। আমরা আওয়ামী লীগের বিপরীত কাজটা করতে চাই, তাহলে জনগণ বিএনপিকে ভালোবাসবে। আমরা জনগণের পাশে থেকে দেশ সেবা করতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। ধন্যবাদ। একটু জানতে চাচ্ছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের শক্ত ভিত হচ্ছে তৃণমূলকে শক্তিশালী করতে আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা এখন পর্যন্ত তৃণমূল কতটুকু শক্তিশালী আপনাদের? আমি মনে করি বিএনপি যে তৃণমূল সংগঠন আছে অনেক শক্তিশালী। আমরা তৃণমূলের কমিটি করতে গেলে শত লোক ভিড় করে আমাদের সাথে থাকার জন্য, যদিও আমরা এই সবাইকে আমরা আমাদের কমিটিতে আনতে পারি না, কারণ বিএনপি অনেক একটা বড় দল। আমরা সবসময় তৃণমূলকে প্রাধান্য দিচ্ছি, আমরা তৃণমূলকে নিয়ে কাজ করতেছি। ঢাকা মহানগরের আমাদের প্রায় 26টি থানা আছে, তারপরে 71টা ওয়ার্ড আছে, 620টি আমরা তৃণমূলের কমিটি করছি। কারণ তৃণমূলকে নিয়ে যদি বিএনপিকে কমিটিগুলো সাজাই তাহলে বিএনপি শক্তিশালী হবে। তারই অংশ হিসাবে আমরা তৃণমূলের প্রতি জোর দিয়েছি এবং তৃণমূল ছাড়া কিন্তু বিএনপি শক্তিশালী কখনো হবে না, আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশ তৃণমূলকে শক্তিশালী করা। আমরা তারই নির্দেশের কারণে আমরা তৃণমূলকে নিয়ে কাজ করতেছি। ইতিমধ্যে আমরা আপনাকে বলেছি 620টি ওয়ার্ড তৃণমূলের কমিটি করেছি। আমরা বিশ্বাস করি তৃণমূল যদি শক্তিশালী থাকে আমাদের পার্টিও শক্তিশালী থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। শেষ একটি
প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে, যারা বিএনপির সমালোচনা করেন বা এখনো করছেন, ভবিষ্যতেও করবেন বা অতীত করেছেন, তাদের উদ্দেশ্যে একজন বিএনপির কর্মী হিসেবে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সমালোচনা সত্যিকারের সমালোচনা করে আমি তাদেরকে স্যালুট দিই, তাদেরকে আমি স্বাগত জানাই। যদি বিএনপির ভুলটা ধরা দিতে পারে আমরা ওই ভুলটাকে শুধরিয়ে নিতে পারবো। আর যদি মিথ্যা সমালোচনা করে এটার বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম, কারণ মিথ্যা সমালোচনাকারী তো এটা মিথ্যাই থাকবে। আর অ্যাকচুয়ালি যদি আমাদের ভুলটা ধরা দিতে পারে, আমরা যদি কোনো ভুল কাজ করি, আমাদের নেতাকর্মীরা যদি কোনো ভুল করে, আমাদের পার্টি যদি কোনো ভুল করে, যদি কেউ কোনো সমালোচক এটা আমাদেরকে শুধরে দিতে পারে, আমরা স্বাগত জানাবো এবং তাদের সেই কথা আলোকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ ভালো কাজ করার চেষ্টা করবো। আর একটু প্রশ্ন করছি, সেটি হচ্ছে, আপনারা তো বিভিন্ন সময় ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, তা এখন হচ্ছে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধ দিয়েছেন এবং লন্ডনে আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তার সাথে বৈঠক হয়েছে। এখন ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপির সামনে কোনো কর্মসূচি আছে কিনা? অ্যাকচুয়ালি আমরা সবসময় আলোচনায় বিশ্বাসী। দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে সলিউশন করাটা বিএনপি বিশ্বাস করে। আমরা অ্যাকচুয়ালি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, কারণ ডিসেম্বরে নির্বাচনের উপযুক্ত সময়, শীতকাল থাকে, ওই সময় মানুষের ভোট দিতে সুবিধা হয়, ন্যাচারাল কোনো সমস্যা থাকে না। পক্ষান্তরে গভর্নমেন্ট চেয়েছিল এপ্রিল মাসে, কিন্তু যেহেতু আলোচনায় আমরা বিশ্বাসী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে। আমরা আলোচনা যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে, আমরা একমত। আমাদের এখন ডিসেম্বরে নির্বাচনের প্রতি আমাদের ইচ্ছে নেই, আগ্রহ নেই। আমরা ইনশাল্লাহ যেই সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন দিলে বাংলাদেশের জনগণ খুশি, বিএনপি খুশি, আমরা সকলে খুশি। যে একটা সুষ্ঠু নির্বাচন হলে আমরাও খুশি। আর ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার কালের কণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় জনগণের পাশে ছিলেন, জনগণের পাশে থাকবেন বিশ্বাস করি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা মহানগর বিএনপির উত্তরের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামানের বিশেষ সাক্ষাৎকার। আপনাদের সাথে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।